আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবনের উদ্বোধন করেছেন। বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দুপুর 2টা পর্যন্ত মুলতবি। নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের তরফ থেকে অভিযোগ জানানো হয়নি। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আগামীকাল মস্কোয় রুশ আধিকারিকদের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বিষয়ে আলোচনা করবেন। ভারতের রিজার্ভ ব্যাংক রেপো রেট 5.5% অপরিবর্তিত রেখেছে। উত্তরাখণ্ডে উত্তরকাশীর ক্ষতিগ্রস্ত ধারালি জেলায় যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধারের কাজ চলেছে। প্রধানমন্ত্রী টেলিফোনে মুখ্যমন্ত্রী ধামির সঙ্গে কথা বলেছেন। ডুরান্ড কাপ ফুটবলে আজ ইস্টবেঙ্গল নামধারী এফসির মুখোমুখি হবে। বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবনের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে এক জনসভাতেও ভাষণ দেবেন তিনি। সেন্ট্রাল ভিস্তার নতুন বিস্তারিত অংশ হল এই কর্তব্য ভবন। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সচিবালয়ের যে নতুন কয়েকটি ভবন নির্মাণের কর্মসূচি নেওয়া হয়েছে, এটি হল তার মধ্যে প্রথম। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে, দিল্লির নানা জায়গা ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন মন্ত্রক ও দফতরকে একই ছাদের তলায় নিয়ে আসা হচ্ছে এই কর্তব্য ভবনে। এর ফলে একদিকে যেমন কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, অন্যদিকে বিকশিত হবে উদ্ভাবনী ক্ষমতাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আগামীকাল এমএস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। কৃষি বিজ্ঞান ও খাদ্য সুরক্ষা ক্ষেত্রে বিখ্যাত ব্যক্তিত্ব অধ্যাপক স্বামীনাথনের জন্মশতবার্ষিকী উপলক্ষে এমএস স্বামীনাথন গবেষণা কেন্দ্র, কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক, ভারতের কৃষি গবেষণা পরিষদ ও জাতীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় কাল থেকে শনিবার পর্যন্ত এই সম্মেলনের ব্যবস্থাপনা করেছে। সংবাদ মাধ্যমের সঙ্গে এক আলাপচারিতায় ভারতের কৃষি গবেষণা পরিষদের অধিকর্তা ড এম.এল. জাট বলেছেন, এই বিখ্যাত বিজ্ঞানীর স্মরণে ভারত সরকার একটি স্মারক মুদ্রা ও ডাক টিকিট প্রকাশ করবে। এছাড়াও খাদ্য উৎপাদনে ভারতের স্বয়ংভরতা অর্জনে স্বামীনাথনের কথা তুলে ধরেন তিনি। এমএসএসআরএফ এর চেয়ারপারসন ড সৌমা স্বামীনাথন এই সম্মেলনের আন্তর্জাতিক তাৎপর্যের কথা বলেন ও সুস্থায়ী কৃষিকাজে এই সম্মেলনের গুরুত্বের কথা তুলে ধরেন। সম্মেলনের মূল ভাবনা চিরসবুজ বিপ্লব, জৈব সুস্থতার পথে এক যাত্রা। বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির হৈহট্টগোলের জেরে আজও লোকসভার ও রাজ্যসভার অধিবেশন দুপুর 2টা পর্যন্ত মুলতবি হয়ে গেছে। সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা 1945 সালে হিরোশিমা এবং নাগাসাকি পরমাণু বোমায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, 1945 সালে 6 এবং 9 আগস্ট জাপানে পরমাণু বোমা বিস্ফোরণে বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং অনেকেই আহত হয়েছিলেন। লোকসভার পক্ষ থেকে অধ্যক্ষ গণবিধ্বংসী অস্ত্রশস্ত্র মুক্ত এক বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে কাজ করার কথা বলেন। इस घटना ने पहली बार विश्व को परमाणु बम के विनाशकारी दुष्प्रभावों से अवगत कराया था। ये सभा विश्व को सामूहिक विनाश के हथियारों से मुक्त कराने के लिए अपनी प्रतिबद्धता पुनः दोहराती है तथा परमाणु हथियारों के उन्मूलन तथा वैश्विक शांति और सौहार्द सुनिश्चित करने के लिए सामूहिक रूप से कार्य करने का संकल्प लेती है। নিহতদের স্মরণে লোকসভায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপরেই অধ্যক্ষ কোয়েশ্চেন আওয়ার শুরু করার চেষ্টা করলে বিরোধী দলের সদস্যরা ভোটার তালিকা সংশোধনের ইস্যুতে আলোচনা চেয়ে স্লোগান দিতে শুরু করেন। হৈহট্টগোলের জেরে অধ্যক্ষ অধিবেশন প্রথমে বেলা 12টা ও পরে 2টো পর্যন্ত মুলতবি করে দেন। রাজ্যসভাতেও সকাল 11টায় অধিবেশন শুরু হওয়ার পর প্রাক্তন সাংসদ প্রয়াত সত্যপাল মালিকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাজ্যসভার চেয়ারম্যান শ্রী হরিবংশ বলেন, সত্যপাল মালিকের মৃত্যুতে দেশ এক প্রবীণ রাজনীতিবিদকে হারিয়েছেন। এরপর ডেপুটি চেয়ারম্যান জানান, তিনি বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে 35টি মুলতবি নোটিশ পেয়েছেন, কিন্তু এগুলি খারিজ করা হয়েছে। এই ঘোষণার পরেই বিরোধী সদস্যরা বিভিন্ন ইস্যু উত্থাপন করে প্রতিবাদ জানাতে থাকেন। এর ফলে জিরো আওয়ারের কাজ শুরু করা যায়নি। গণ্ডগোলের জেরে রাজ্যসভার অধিবেশনও দুপুর 2টো পর্যন্ত মুলতবি করে দিতে হয়। বিহারে ভোটার তালিকা নিবিড় সংশোধন করে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর প্রায় এক সপ্তাহ কেটে গেলেও আজ সকাল পর্যন্ত কোনো রাজনৈতিক দল এ নিয়ে আপত্তি বা অভিযোগ জানায়নি বলে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে। এক বিবৃতিতে কমিশন জানায়, কোনোরকম অভিযোগ থাকলে তা 1 আগস্ট খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই সংশ্লিষ্ট দপ্তরে জানানো যেতে পারে, কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের কোনো আপত্তি জমা পড়েনি। উল্লেখ্য, সদ্য ভোটাধিকার প্রাপ্ত 19,000 নতুন ভোটার এবছর তাদের নাম ভোটার তালিকায় তুলেছেন। প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে বলে খসড়া তালিকায় প্রকাশ।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আগামীকাল মস্কোয় রুশ আধিকারিকদের সঙ্গে ভারত রাশিয়া প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বিষয়ে আলোচনা করবেন। রাশিয়া থেকে খনিজ তেল কেনার জন্য ভারতীয় পণ্যের উপর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারির মধ্যে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক ধার্য করেছে। ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, ভারত সস্তায় রাশিয়া থেকে তেল কিনে তা বিক্রি করে মুনাফা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে আসন্ন শীর্ষ বৈঠক নিয়েও দোভাল আলোচনা করবেন। এছাড়া প্রতিরক্ষা শিল্পে দুদেশের মধ্যে সহযোগিতা নিয়েও তিনি আলোচনা করবেন। ভারতের রিজার্ভ ব্যাংক রেপো রেট 5.5% অপরিবর্তিত রেখেছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতি সংক্রান্ত কমিটি পেন্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা এসডিএফও 5.25% রেখেছে। এছাড়া এমএসএফও ব্যাংকের সুদের হার 5.75% রাখা হবে বলে জানিয়েছে। ফেব্রুয়ারি মাসের পর থেকে এক্ষেত্রে 100 বেসিস পয়েন্ট সুদের হার কমানো হয়েছে। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার 6.5% থাকবে বলে আরবিআই অভিমত প্রকাশ করেছে। ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপ সত্ত্বেও এই হার ধরে রাখা সম্ভব হবে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, এই সময় মুদ্রাস্ফীতির হার 3.1% ধরে রাখা সম্ভব হবে। Considering all these factors, CPI inflation for the current year 2025-26 is now projected at 3.1%. This is down from 3.7% that we had earlier projected in June, with Q2 at 2.1%, Q3 at 3.1% and Q4 at 4.4%. CPI inflation for Q1 next year 2026-27 is projected at 4.9%. খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতায়। উত্তরাখণ্ডের উত্তরকাশী ধারালি জেলায় গতকালের মেঘভাঙা বৃষ্টি ও হড়পাবানে ক্ষতিগ্রস্ত এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধারের কাজ চলেছে। সেনাবাহিনীর পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসডিআরএফ এবং জেলা প্রশাসন উদ্ধার কাজ চালাচ্ছে। এ পর্যন্ত 150 জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ত্রাণ শিবিরগুলি থেকে সরবরাহ করা হচ্ছে খাবার, জল এবং ওষুধপত্র। এনডিআরএফের ডিআইজি মহসিন শাহিদি জানিয়েছেন, শতাধিক ব্যক্তি এখনও নিখোঁজ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং আজ আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। রাজ্য বিপর্যয় মোকাবিলা কেন্দ্র থেকেও গোটা ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি। শ্রী ধামি জানিয়েছেন, ত্রাণ ও উদ্ধার কাজ সুষ্ঠুভাবে চালাতে আইটিবিপি কেন্দ্র, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় বাসিন্দারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। सेना के साथ भी हम लोग लगातार कोऑर्डिनेशन में हैं। कुछ सड़क मार्ग भी बाधित हुआ है। थोड़ी चुनौती है, इस समय भी वहाँ पर बारिश हो रही है। स्वास्थ्य विभाग अपने स्तर पर डॉक्टरों की तैनाती कर रहा है, दवाइयों की वहाँ पर तत्काल व्यवस्था कर रहा है, भोजन इत्यादि की व्यवस्था हो रही है और राशन वहाँ पर पहुँचे इसके लिए जिला पूर्ति अधिकारियों की पुलिस विभाग ने लगभग 160 पुलिस के लोगों को 10 सीनियर अधिकारी और 3 एसपी रैंक के अधिकारी वहाँ नियुक्त किए हैं। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে মুখ্যমন্ত্রী ধামির সঙ্গে কথা বলে বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। বিপর্যস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধারের কাজ কিভাবে চলছে সেই সম্পর্কে শ্রী ধামি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। কেন্দ্রের তরফে সব রকম সহায়তা করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। শ্রী ধামিও প্রধানমন্ত্রীকে যাবতীয় সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। শ্রীলঙ্কার নৌবাহিনী কমপক্ষে 14 জন ভারতীয় জেলেকে আজ সকালে সেদেশের জলসীমা লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করেছে। রামেশ্বরমে জেলেদের জিজ্ঞাসাবাদের জন্য পুত্তালামে শ্রীলঙ্কার নৌবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। শ্রীলঙ্কার নৌবাহিনী তাদের জলসীমা লঙ্ঘন করার অভিযোগে তামিলনাড়ু এবং পুদুচেরির জেলেদের সাম্প্রতিককালে বারবার গ্রেপ্তার করছে এবং তাদের অত্যাধুনিক মাছ ধরার নৌকাগুলি বাজেয়াপ্ত করে জাতীয়করণ করে নিচ্ছে, যার ফলে তামিলনাড়ুর উপকূলীয় মৎস্যজীবী সম্প্রদায়ের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঝাড়খণ্ডের চাইবাসা জেলা আদালত বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে মানহানির মামলায় জামিন দিয়েছে। 2018 সালে শ্রী গান্ধী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে যে মন্তব্য করেন তারই প্রেক্ষিতে এই মামলা করা হয়। উল্লেখ্য, এবছরের 27 ফেব্রুয়ারি সাংসদ বিধায়কদের জন্য বিশেষ আদালত শ্রী গান্ধীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে 14 মার্চ তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। আজ শ্রী গান্ধী আদালতে হাজিরা দেন। আজ হিরোশিমা দিবস। জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমায় বহু মানুষের প্রাণহানির ঘটনা স্মরণে শান্তি প্রার্থনার মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। উল্লেখ্য, 1945 সালের 6 আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মার্কিন যুদ্ধবিমান থেকে পারমাণবিক বোমা হামলা চালানো হয়েছিল হিরোশিমা শহরে। ডুরান্ড কাপ ফুটবলে ইস্টবেঙ্গল আজ গ্রুপ এ লিগে ম্যাচে পাঞ্জাবের নামধারী এফসির মুখোমুখি হবে। যুব ভারতের ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবনের উদ্বোধন করেছেন। বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির হৈহট্টগোলের জেলে সংসদের উভয় সভার অধিবেশন দুপুর 2টা পর্যন্ত মুলতবি। খবর শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।